প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। এই করোনাকালীন সময় তোমরা আশা করি সকলে সুস্থ নিরাপদে রয়েছো, এবং এর ভিতর দিয়ে আমরা আমাদের আজকের যে অনলাইন ক্লাস, সেই অনলাইন ক্লাসে আমরা বলেছিলাম যে গত যে ক্লাসটি আমাদের ছিল লাইফ সাইকেল অফ নিউজ, সেটার প্রথম পর্ব আমরা আলোচনা করেছিলাম সেই ক্লাসে। আজকে আমরা এই লাইফ সাইকেল অফ নিউজ এই ক্লাসটির দ্বিতীয় পর্ব, এবং এটা হবে এই লাইফ সাইকেল অফ নিউজের শেষ পর্ব। তো এটা দিয়ে আমাদের টপিকটি আমরা শেষ করব আজকে ক্লাস। তো আমরা চলে যাচ্ছি আজকে ক্লাসের আলোচনায়। আমরা আসলে মূলত আলোচনা করছিলাম যে একটি সংবাদ, সেই সংবাদের শুরুটা কিভাবে হয় এবং সেটা কোথায় গিয়ে শেষ হয়, বা আদেও আসলে এটার শুরু বা শেষ হয় কিনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি বা করেছিলাম। আর সেই জায়গা থেকে গত ক্লাসে যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকে আজকে শুরু করতে যাচ্ছি। আজকে আমরা মূলত আলোচনা করব নিউজ ডায়মন্ড নিয়ে। এই নিউজ ডায়মন্ডের যে স্ট্রাকচার বা যে কনসেপ্টটি, সেটা দিয়েছেন পল ব্রাডশো। এই তাত্ত্বিক পল ব্রাডশো উনি দেখিয়েছেন যে অনলাইন সংবাদের যে জীবনচক্র, সেটা কিভাবে শুরু হয় এবং কোথায় গিয়ে আসলে শেষ হয়। এবং গত ক্লাসে তোমাদের মনে আছে আমরা যেটা দেখেছিলাম, যে স্টেজগুলো দেখেছিলাম একটি নিউজের, আমরা বলেছিলাম ওই স্ট্রাকচারগুলো বা ওই স্টেজগুলো শুধুমাত্র অনলাইনের ক্ষেত্রে না, এটা টেলিভিশন বলো, এটা সংবাদপত্র বলো, এটা অনলাইন বলো, প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। তবে আজকের আমরা যে নিউজ ডায়মন্ড নিয়ে আলোচনা করব, এই নিউজ ডায়মন্ডের ক্ষেত্রে দেখা যাবে এই স্ট্রাকচারটি বেসিক্যালি বা প্রধানত এটা হচ্ছে অনলাইন সংবাদের জন্যই তৈরি করা, বা অনলাইন সংবাদকে সামনে রেখেই এই মডেলটি দাঁড় করিয়েছে। আর যিনি এই মডেলটি দিয়েছেন, নিউজ ডায়মন্ডের মডেলটি, তিনি হচ্ছেন পল ব্রাডশো। তো আজকে আমি বলতে চাচ্ছি যে পল ব্রাডশো আসলে দুইটা বিষয়কে সামনে রেখে এই মডেলটি দিয়েছে, বা এই জীবনচক্রের যে ধাপগুলো, সেই ধাপগুলো দিয়েছে। তো সেক্ষেত্রে উনি যে দুইটা বিষয়কে সামনে রেখেছেন, এর ভিতরে একটি হচ্ছে স্পিড আর আরেকটি হচ্ছে ডেপথ। আমরা যদি এটা বাংলা করি, স্পিড মানে হচ্ছে দ্রুততা, আর ডেপথ মানে হচ্ছে গভীরতা। তো দুইটা বিষয় আমরা জানি, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনলাইন সাংবাদিকতা যারা করেন বা অনলাইন সাংবাদিকতার জন্য আমাদের যে চ্যালেঞ্জটি প্রথমত থাকে, সেটা হচ্ছে দ্রুততা। অনেক দ্রুততম সময় বলা হচ্ছে, সবচেয়ে দ্রুততম সময় বলা হচ্ছে এমনও যে যখনই ঘটনা ঘটছে, ঘটার সঙ্গে সঙ্গে তথ্য আমাদেরকে দিতে হবে পাঠকের জন্য। সেটা অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে দ্রুততম সময়ের ভিতরে পাবলিশ করা। তাহলে অনলাইন সাংবাদিকতার ক্ষেত্রে অন্যতম প্রধান বিষয় হচ্ছে দ্রুততা। আর সেকেন্ড যেটা বলেছে ডেপথ, ডেপথটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা দ্রুত সংবাদ দিব, দ্রুত তথ্য দিব, কিন্তু এই জন্য কোনোভাবেই আমরা বলেছিলাম যে সত্য তথ্যের সাথে, ঘটনার সত্যতার সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করা চলবে না। আমাদের কোনোভাবেই ভুল তথ্য, মিথ্যা তথ্য পরিবেশন করা যাবে না। সেই জায়গায় আমাদের চেষ্টা করতে হবে যতটা পারা যায় ডিটেইলে সত্য তথ্য পরিবেশন করা। তাহলে অনলাইন সাংবাদিকতার ক্ষেত্রে উনি দুইটা বিষয়কে সামনে রেখে এই মডেলটি বা এই নিউজ ডায়মন্ডের স্ট্রাকচারটি দাঁড় করিয়েছে। সেক্ষেত্রে একটি হচ্ছে আমরা বলছি স্পিড, আর একটি হচ্ছে ডেপথ। সো স্পিড এবং ডেপথকে সামনে রেখে যে নিউজ ডায়মন্ডের স্ট্রাকচারটি উনি দিয়েছেন, সেই স্ট্রাকচারটি আমরা এখন একটু দেখব। দেখো, এখন আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রাকচারটি, সেটা আমরা বললাম যে নিউজ ডায়মন্ড। এর আগে আমরা অন্য ধরনের নিউজের স্ট্রাকচার কিন্তু জানি। আমরা যেটা বলেছিলাম যে ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার, সেটা সম্পর্কে আমাদের ধারণা আছে। সংবাদপত্রের জন্য স্ট্রাকচারটি তৈরি করা হয়েছিল, কিন্তু অন্যান্য ক্ষেত্রেও আমরা বলি যে নিউজ যে ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার বা উল্টো পিরামিড কাঠামো, সেটা আমরা অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করি সংবাদ লেখে। আর আজকের যেটা আমরা আলোচনা করতে চাচ্ছি বা যে বিষয়টা, সেটা হচ্ছে নিউজ ডায়মন্ড। আমরা আসলে জানি এই স্ট্রাকচারটা, ডায়মন্ড মানে হচ্ছে যে হীরক, সেই হীরকের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যেই আসলে উনি এই স্টেজগুলো বা এই ক্রমবর্ধমান যে ধারাগুলো, সেগুলো সন্নিবেশিত করছে, এবং আকৃতিটা হচ্ছে হীরকের মতো, সেই জন্য এটাকে বলা হচ্ছে নিউজ ডায়মন্ড। এবং এই স্ট্রাকচারটি দিয়েছেন আমরা বললাম পল ব্রাডশো। তো এই স্ট্রাকচারের প্রথম যে অংশটি, সেটা তোমরা দেখো যে প্রথমে আছে অ্যালার্ট, দ্বিতীয় হচ্ছে ড্রাফট, তৃতীয় হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্যাকেজ, চতুর্থ হচ্ছে অ্যানালাইসিস অ্যান্ড রিফ্লেকশন, এরপরে পঞ্চম হচ্ছে কনটেক্সট, ষষ্ঠ হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি, এবং সপ্তম হচ্ছে ইউজার কন্ট্রোল। সেই 7টি স্টেজ দিয়ে উনি আসলে একটি অনলাইন সংবাদের শুরু এবং শেষের অংশটি
মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওনার এই নিউজ ডায়মন্ড স্ট্রাকচারটি বিভিন্ন যে অংশ রয়েছে, যে স্টেজগুলো রয়েছে, সেই স্টেজগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। তাহলে এখন আমরা চলে যাচ্ছি এই নিউজ ডায়মন্ডের সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে নিউজ ডায়মন্ডের যে স্টেজগুলো রয়েছে সেই স্টেজগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা, সেগুলো উদাহরণের সঙ্গে একটু সম্পৃক্ত করা। তো আমরা দেখলাম আমাদের প্রথম যে অংশটি রয়েছে সেটা হচ্ছে অ্যালার্ট। অ্যালার্ট শব্দের যদি আমরা বাংলা করি তাহলে কি হয়? সতর্ক করা, তাই না? এক ধরনের রিমাইন্ডার দেওয়া, এক ধরনের দ্রুততর সময়ে কাউকে সতর্ক করা। সেই সতর্কতা জায়গা থেকে এই অংশটির নাম হচ্ছে অ্যালার্ট। তো দেখো কখন ঘটে, উনি বলছেন যে যখনই কোনো ঘটনা ঘটছে, যখনই ওই ঘটনা সম্পর্কে একজন রিপোর্টার, অনলাইন রিপোর্টার উনি জানতে পারছেন, সঙ্গে সঙ্গে অনলাইন রিপোর্টার কি করেন? উনি এই তথ্যটা তার অফিসকে জানান, অফিসে যারা প্রধান থাকে তাদেরকে জানান এরকম একটা ঘটনা ঘটেছে, আমি জানতে পেরেছি। তো সেটা হচ্ছে উনি বলছেন সেটা হচ্ছে অ্যালার্ট। যখনই কোনো ঘটনা ঘটবে সেই ঘটনা সম্পর্কে ওই রিপোর্টার বা ওই অফিস যেভাবেই জানতে পারেন, এই যে জানাটা, সেটা হচ্ছে অ্যালার্ট। অনেক সময় দেখবে যে অ্যালার্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করি? ওই সম্পর্কে একদম সংক্ষিপ্ত একটা ব্রেকিং নিউজ আমরা দিয়ে দিতে পারি, একদম এক লাইনে একটা ব্রেকিং আমরা দিয়ে দিতে পারি। তো সেই সময় হচ্ছে কি হলো, ঘটনা সম্পর্কে আমরা জানতে পারলাম, কিন্তু এখন বিস্তারিত কোনো কিছু আসলে জানানো হচ্ছে না, শুধুমাত্র ওই ঘটনা নিয়ে একটা ছোট্ট করে এক লাইনে আমরা হচ্ছে একটা ব্রেকিং নিউজ সেটা দিয়ে দিচ্ছি। তো সেটা হচ্ছে উনি বলছেন অ্যালার্ট। এবং অ্যালার্টে যদি আমরা উদাহরণ হিসেবে দেখি, দেখো যে কয়েকদিন আগেই সেপ্টেম্বরের সম্ভবত 2 তারিখ রাতে ঘটনাটা ঘটে 2 বা 3 তারিখ রাতে ঘটনাটি ঘটে, এবং 2 তারিখ রাতে সম্ভবত, এবং 3 তারিখ থেকে আমরা দেখবো যে এটা নিয়ে হচ্ছে নানা ধরনের নিউজ হচ্ছে। তোমরা জানো যে ঘোড়াঘাটের ইয়নোর উপরে যে হামলাটি হলো, তার বাসায় চুরি এবং যে হামলার ঘটনাটি ঘটে, সেটা গভীর রাতে যেহেতু ঘটে, পরদিন সকালে আসলে এটা নিয়ে নিউজ আসতে শুরু করে এবং আমরা নিউজগুলো জানতে পারি। তো সেক্ষেত্রে যদি আমরা এই ঘটনার সাথে ইনভলভ করি বা উদাহরণ হিসেবে নিয়ে আসি, যে যখনই এই ঘটনাটি ওই এলাকার যিনি রিপোর্টার ছিলেন বা ওই এলাকার ওই প্রতিষ্ঠানের যিনি সাংবাদিক ছিলেন, উনি যখনই ঘটনাটি জেনেছেন তখনই হচ্ছে অফিসকে জানিয়েছেন, এবং সঙ্গে সঙ্গে অফিস কি করেছে সেটা নিয়ে প্রথমে আসলে একটা ব্রেকিং নিউজ দিয়েছে। সেটা হচ্ছে ধরো ঘোড়াঘাটের ইয়নোর উপর হামলা, ওনার অবস্থা গুরুতর, এটা আমরা ধরলাম যে একটা ব্রেকিং নিউজ দেওয়া হবে। তো এটা হচ্ছে অ্যালার্ট, যে কোনো ঘটনা সম্পর্কে প্রাথমিকভাবে ছোট্ট করে, মানে বিস্তারিত কোনো কিছুই না, শুধু ঘটনা সম্পর্কে একটা শিরোনাম দিয়ে আমরা ব্রেকিং আকারে এই নিউজটি প্রকাশ করছি বা প্রচার করছি। তো সেটা হচ্ছে আমাদের অ্যালার্ট অংশ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় যে অংশটি ছিল, আমরা বলেছি সেটা হচ্ছে ড্রাফট, তাই না? এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজ, হ্যাঁ, নিউজ ডায়মন্ডের সেকেন্ড স্টেজ ড্রাফট। ড্রাফট থেকে আমরা কিন্তু একটু ধারণা পেতে পারি ড্রাফট মানে কি। ড্রাফট হচ্ছে এক ধরনের খসড়া তৈরি করা। তো বলা হচ্ছে, বা পল ব্র্যাডশো উনি বলছেন যে ড্রাফট স্টেজে এসে যেটা হয়, অ্যালার্ট তো আমরা একটা লাইনে ছোট্ট করে আমরা জানিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমরা একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব যে কার উপরে হামলাটি ঘটেছে, কোথায় ঘটেছে, হ্যাঁ, আরো যদি প্রাথমিক কিছু তথ্য পাওয়া যায় যে এই সংক্রান্ত বিষয়ে কোনো আপডেট আছে কিনা, বা সোর্স গুলো কিছু জানাচ্ছে কিনা, প্রত্যক্ষদর্শী আছে কিনা, তাদের বরাত দিয়ে ঘটনা সম্পর্কে প্রাথমিকভাবে কিছু তথ্য সংগ্রহ করা। তো সেক্ষেত্রে দেখো, মানে প্রাথমিক তথ্য বলতে আমরা জানতে পারি যে কার উপরে হামলাটি হলো, তারপরে হচ্ছে যে সেখানে আর কেউ আহত হলো কিনা, হ্যাঁ, বা হচ্ছে তার আত্মীয় স্বজন তাদের কোনো বক্তব্য আছে কিনা, প্রাথমিকভাবে যতটুকু জানা যায় ততটা নিয়েই হচ্ছে এই ড্রাফট স্টেজটা তৈরি করা হয়। সেক্ষেত্রে যদি আমরা ওই একই উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি যে ঘোড়াঘাটের ইয়নো সম্পর্কে আমরা প্রথমে আসলে ব্রেকিং দিয়েছি, সেকেন্ড স্টেজে আমরা হচ্ছে ড্রাফটে কি করতে পারি, ড্রাফটে আমরা জানালাম যে দিনাজপুরের ঘোড়াঘাটের যিনি ইয়নো ওয়াহিদা খানম এবং তার বাবা তার উপরে হামলা চালিয়েছে, কারা চালিয়েছে সে সময় আমরা আসলে জানতে পারিনি, এবং এই কথাটি আসলে আমাদেরকে জানিয়েছেন কি পুলিশ জানিয়েছে। তোমরা দেখবে যে ওই দিন পুলিশ সকালে কিন্তু সাংবাদিকদের জানিয়েছে, সেই সোর্স বা সেই বরাত দিয়ে আসলে আমাদের যে সংবাদ প্রতিষ্ঠানগুলো, হ্যাঁ, বা আমাদের গণমাধ্যমগুলো তাদের যে সোর্স, সেই সোর্স দিয়ে
এই সম্পর্কিত নিউজগুলো করেছে। তাহলে আমরা কোথায় দেখলাম যে দিনাজপুরের ঘোড়াঘাটে ওয়াহিদা খানম ইওনো ওনার উপরে হামলা হয় এবং ওনার বাবার উপরে হামলা হয় এবং তাদের অবস্থা গুরুতর, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে, হয়তো রংপুর হাসপাতালে নেওয়া হয়েছে। তো এই সম্পর্কিত প্রাথমিক কিছু তথ্য দিয়ে, আমি তো ওই সময় অনেক তথ্য পাবো না, প্রাথমিক কিছু তথ্য দিয়ে একটা খসড়া তৈরি করা এবং সেটা নিউজ আকারে নিয়ে আসা। প্রথমত একটা ব্রেকিং দেওয়া, ব্রেকিং এর পরে আমরা চলে আসলাম যে প্রাথমিক যে তথ্যগুলো জানা গেছে সেটার বরাত দিয়ে ছোট্ট করে হলেও আমরা এই নিউজটি ছেড়ে দিলাম। তবে অনেক সময় দেখবে যে এরকম নিউজ থাকে এবং নিচে লেখা থাকে যে বিস্তারিত আসে, মানে তখনও আসলে বিস্তারিত আসে না। তো আমরা ওই উদাহরণটি দিয়ে এখানে ব্যাখ্যা দিলাম যে ঘোড়াঘাটের ইওনো, দিনাজপুরের ঘোড়াঘাটের ইওনো, ওনার উপরে হামলা হয়েছে, ওনার অবস্থা গুরুতর, ওনার বাবার উপরে হামলা হয়েছে, ওনাদেরকে রংপুর মেডিকেলে রাখা হয়েছে এবং হয়তো ঢাকা নেওয়া হবে, দ্রুত হয়তো ঢাকায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হবে। তো এই তথ্যগুলো আমাদেরকে হয়তো পুলিশ জানাবে। এবং এছাড়া যদি এই সম্পর্কে পুলিশ আসলে আরো কোনো অগ্রগতি থাকে সেটা জানাতে পারে, যে কাউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিনা, এরকম যদি থাকে, যে তথ্যগুলো আমি প্রাথমিকভাবে পাচ্ছি সেই তথ্যগুলো দিয়ে আমি এই ড্রাফট স্টেজটি তৈরি করছি। তো এটা ছিল আমাদের দ্বিতীয় যে স্টেজ ড্রাফট, সেটা আমি শুরু করছি। আমাদের তৃতীয় যে স্টেজটি ছিল সেটা হচ্ছে আর্টিকেল অর প্যাকেজ। আমরা কিন্তু এই দুইটি শব্দের সম্পর্কে আগেই আমার ধারণা কম বেশি জানি যারা গণমাধ্যমের শিক্ষার্থী। একটা হচ্ছে আর্টিকেল, আমরা জানি যে অনেকগুলো বিষয় সম্পর্কে অনেক সময় যে কলমগুলো লেখা হয় বা নিবন্ধ লেখা হয় সেটা হচ্ছে আর্টিকেল। আর এখানে অপটিক দিয়ে আমরা বলছি প্যাকেজ। প্যাকেজ আমরা জানি এই প্যাকেজ শব্দটি ব্যবহার করে সাধারণত টেলিভিশন রিপোর্টিং এর ক্ষেত্রে। তো প্যাকেজে আমরা জানি যে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন, সেটাকে আমরা প্যাকেজ বলি। সেখানে ভিডিও থাকে, হ্যাঁ, সেখানে অডিও থাকে, সেখানে রিপোর্টারের বক্তব্য থাকে, সেখানে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য থাকে, হ্যাঁ, এবং যারা এটার সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদের সামগ্রিক বক্তব্য দিয়ে যখন একটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা তৈরি করি, সেই রিপোর্টটাকে আমরা কি বলি, সেটা হচ্ছে প্যাকেজ, টেলিভিশনের দৃষ্টিকোণ থেকে, টেলিভিশন সাংবাদিকতার দৃষ্টিকোণ। কিন্তু এইখানে পল ব্র্যাডশো আসলে প্যাকেজ এবং আর্টিকেল বলতে যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে এখানে অনেকগুলো বিষয়কে বলছে। আগে আমরা ড্রাফট স্টেজে যেগুলো নিয়ে প্রাথমিক কিছু তথ্য দিলাম, এইখানে প্রাথমিক তথ্যের পাশাপাশি আরো ডিটেল কিছু তথ্য আমরা উপস্থাপন করতে পারি। আরো ডিটেল কিছু তথ্য দিয়ে আমরা সেখানে তথ্যগুলো বা ওই সংবাদের আরো বিস্তারিত বিষয়গুলো তুলে ধরব। সেক্ষেত্রে হচ্ছে যে সরাসরি অনেক সময় হতে পারে এই সম্পর্কে কারো মন্তব্য চলে আসতে পারে। যেমন পুলিশ জানালো যে 2 জনকে আটক করা হয়েছে। ধরো ঘোড়াঘাটের ওই ঘটনাটাকেই আমি ধরে উদাহরণ হিসেবে নিয়ে আসছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঘোড়াঘাটের যে ইওনো, ওনার উপরে হামলার পরে আমরা দেখলাম যে অনেকগুলো স্টোরি কিন্তু চলে আসছে একই টাইমে। তো সেখানে দেখা যাচ্ছে যে যারা 2 জনকে আটক করে তাদের উপরে হয়তো জিজ্ঞাসাবাদ করছে। আবার দেখা যাচ্ছে যে এখানে যে ইওনো বা ওনার বাবার উপরে যে হামলা হলো, তাদের অস্ত্রোপচার করার প্রয়োজন হচ্ছে। ডাক্তার বা হাসপাতালের যে আপডেট আছে সেটা আমরা এখানে বিস্তারিত নিয়ে আসলাম, যে কোথায় আছেন, কোন ডক্টর কি বললো, হ্যাঁ, তারপর হচ্ছে যে তাদের শারীরিক অবস্থার বিষয়ে হচ্ছে মেডিকেল যে রিপোর্টটা বা মেডিকেল যে টিম রয়েছে তাদের আপডেটটা সেটা সম্পর্কে আমরা বিস্তারিত এখানে তুলে ধরতে পারি। এবং সেই ক্ষেত্রে আমরা তাদের যে আত্মীয় স্বজন আছে তাদের বক্তব্য নিতে পারি, প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের বক্তব্য নিতে পারি, ওইখানে যারা সিকিউরিটি দায়িত্বে ছিলেন ওই বাসায় তাদের বক্তব্য নিতে পারি। তো সবগুলো নিয়ে আমরা কি করছি, একটা পূর্ণাঙ্গ স্টোরি করার চেষ্টা করছি। এবং এই স্টোরিটা বেসিক্যালি হচ্ছে আমাদের সেকেন্ড যে স্টেজটা ছিল সেটা থেকে আরেকটু বৃহৎ পরিসর, এবং সেখানে দেখা যাচ্ছে তাদের বক্তব্য সরাসরি থাকছে। আগে যেটা ছিল হয়তো পুলিশের বরাত দিয়ে আমরা ছোট্ট করে স্টোরিটা করলাম, কিন্তু এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছেন বা অফিসের যারা ছিলেন, যারা ওই বাসায় ছিলেন, তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের বক্তব্য, ডাক্তারদের বক্তব্য, হ্যাঁ, এবং পুলিশের বক্তব্য, পুলিশের জিজ্ঞাসাবাদে নতুন কিছু বের হয়ে আসলো কিনা সেটা যদি জানা যায়, সেই বক্তব্যগুলো আমরা পূর্ণাঙ্গভাবে এই স্টেজে তুলে ধরি। তো সেক্ষেত্রে তোমরা দেখবে যে এই ঘটনার প্রেক্ষিতে আসলে এই ধরনের স্টোরি হয়েছে, যে পুলিশ জানিয়েছে যে 2 জনকে ধরা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর পাশাপাশি হচ্ছে মেডিকেলের বিষয় বা হাসপাতালের বিষয় যে রিপোর্ট হয়েছিল যে তাদের অবশ্যই শরীরে অস্ত্রোপচার করতে হবে, এবং তারা তখন রংপুর মেডিকেলে ছিল, সেখান থেকে তাদেরকে দ্রুততম সময়ে ঢাকায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তো এইটা ছিল আমাদের দ্বিতীয় স্টেজের পরে তৃতীয় স্টেজ। সেখানে আমরা বলছি ওই ঘটনা সম্পর্কে তার একটু বিস্তারিত আলোচনা থেকে, এটা হচ্ছে আর্টিকেল অ্যান্ড বা ওয়ার প্যাকেজ। তো এটা আমাদের হচ্ছে এই নিউজ ডায়মন্ডের তৃতীয় যে স্টেজ সেটা। এখন আমি চলে যাচ্ছি চতুর্থ স্টেজে।
দেখো, চতুর্থ স্টেজে আমরা বলছি কনটেক্সট, তাই না? কনটেক্সট মানে হচ্ছে প্রেক্ষিত, বা কোনো একটি বিষয় বা কোনো একটি ঘটনার যে প্রেক্ষিত, সেই বিষয়টাকে আমরা বলি কনটেক্সট। এবং আমরা যারা সাংবাদিকতা এবং যোগাযোগের শিক্ষার্থী, আমরা সবাই জানি যে কনটেক্সটটা কতটা গুরুত্বপূর্ণ যোগাযোগের ক্ষেত্রে। কনটেক্সটের উপর ডিপেন্ড করে যে কোনো বিষয় কি হতে পারে, পরিবর্তিত হতে পারে। যেমন হচ্ছে তোমার যে কোনো ধরনের যোগাযোগ, সেটাও পরিবর্তিত হতে পারে। আমরা যখন ক্লাসে থাকি তখন আমরা কনটেক্সটের কারণে বা ক্লাসের ফর্মাল এনভায়রনমেন্টের কারণে আমাদের যোগাযোগটা ভিন্ন হয়। আবার যখন ক্লাসের বাইরে আমাদের যোগাযোগ হয়, সেটাও কিন্তু ভিন্ন হয়। তো এইখানে উনি চতুর্থ যে স্টেজের কথা বলছেন, সেটা হচ্ছে কনটেক্সট। কনটেক্সটে আসলে কি হচ্ছে, যখন ওই ঘটনাটি ঘটেছে, সেটা নিয়ে আমার প্রাথমিকভাবে ব্রেকিং আমি দিয়েছি, অ্যালার্ট দিয়েছি, অ্যালার্টের পরে আমি ড্রাফট করেছি, ড্রাফটের পরে আমার আর্টিকেল প্যাকেজও করেছি। এখন হচ্ছে কনটেক্সট, কোন প্রেক্ষিতে এই ঘটনাটি ঘটলো সেই সম্পর্কিত যদি তথ্য জানা যায়, তখন সেই বিষয় নিয়ে আসলে আমাকে স্টোরি করতে হয়। আমি আবারও উদাহরণ হিসেবে নিয়ে আসবো ঘোড়াঘাটের এই ইওনোর ঘটনাটি। সেক্ষেত্রে দেখো যে ওই জায়গার ডিসি যিনি ছিলেন, উনি বলেছেন যে এটা হত্যা চেষ্টা। উনি কিন্তু এই মন্তব্য করেছিলেন। তো ডিসি জানিয়েছিলেন যে ইওনোর উপরে যে হামলাটি রয়েছে, সেটা হচ্ছে হত্যা চেষ্টা। তো এটা হচ্ছে কেন হত্যা চেষ্টা, কি কারণে হত্যা চেষ্টা, বা ওনার এই ঘটনাটা, এটা কিন্তু একটা কনটেক্সট উনি বলেছে। কনটেক্সটটা নানাবিধ বিষয় হতে পারে, যেভাবে তাকে আঘাত করা হয়েছে, হ্যাঁ, চুরির ঘটনা, শুধু চুরি কিনা, চুরির পাশাপাশি এটার অন্য কোনো মোটিভ ছিল কিনা, তো কোন কনটেক্সটে এই পুরো ঘটনাটি ঘটলো সেই সম্পর্কে যদি কোনো কিছু জানা যায়, সেই বিষয়টি আসলে আমরা এই স্টেজে এনে তুলে ধরতে পারি। আবার দেখো যে তোমরা দেখবে প্রথমে র্যাবের একটা মন্তব্য ছিল, র্যাব বলেছিল এটা চুরি হতে পারে। আবার আমরা পরে দেখলাম এই একই ঘটনায় পুলিশ বলছেন বা পুলিশের তদন্তে বের হয়ে আসে যে ভিন্ন বিষয়, শুধু চুরি না, এখানে তাকে হত্যার চেষ্টা বা আগে থেকে এক ধরনের তার উপরে এক ধরনের ক্ষোভ ছিল, সেই ক্ষোভ থেকে ওই ব্যক্তি আসলে তাদের উপরে আক্রমণও করেছে এবং হচ্ছে কিছু টাকা পয়সাও সে নিয়ে গেছে। 50,000 টাকার কথা বলা হয়েছে। সো বলা হচ্ছে যে 50,000 টাকা শুধু নয়, ওইখানে আরো অনেক বেশি টাকা ছিল, সেই টাকা সে নেয়নি, না নিয়ে সে শুধু 50,000 টাকা নিয়ে চলে এসছে। তো সেই ঘটনাগুলো আমরা জেনেছি। তাহলে এখানে হচ্ছে কনটেক্সটের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু মোটিভটা যখন জানতে পারছি যে মোটিভটা কি হতে পারে, আমরা জানতে পেরেছি মানে এটা সত্য সেটা নয়। যেমন যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছে, আমরা যেমন ডিসি বললেন এটা হত্যা চেষ্টা, আবার র্যাব বলছেন এটা চুরি ছিল, র্যাবের তদন্তের পরে যখন পুলিশের ডিবিতে এটা হস্তান্তর করা হয় পুরো কেসটা, সেক্ষেত্রে দেখা যায় পুলিশের তদন্তে আবার বের হয়ে আসে যে ওই ব্যক্তির সঙ্গে পূর্বে এক ধরনের একটা সমস্যা তৈরি হয়েছিল, এক ধরনের চুরির ঘটনাকে কেন্দ্র করে ওই ব্যক্তিকে চাকরি থেকে কিছুদিনের জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সেই ক্ষোভ থেকে সে এসে হয়তো এই হামলা চালিয়েছে। সেক্ষেত্রে পুলিশের তদন্তে নতুন একটি মোড় চলে আসে। তো এটা বলা হচ্ছে একটা কনটেক্সট। যে কোনো ঘটনার এরকম কনটেক্সট থাকে এবং কনটেক্সটের উপর ডিপেন্ড করে নতুন নতুন বিষয়, নতুন নতুন তথ্য আমাদের সামনে উপস্থাপিত হয় এবং সেই তথ্যের উপর ভিত্তি করে আমাদের এই স্টেজটি আবর্তিত হয়। তো এটা ছিল আমাদের আলোচনার চতুর্থ যে স্টেজ কনটেক্সট সেটি। তো চতুর্থ স্টেজের আলোচনা আমরা মনে হয় বুঝতে পেরেছি। আমি এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে স্টেজ, সেই স্টেজের আলোচনা। হ্যাঁ, আমি চলে যাচ্ছি তাহলে আমাদের চতুর্থ স্টেজের পরে পঞ্চম যে স্টেজে আলোচনায়। পঞ্চম যে স্টেজটি সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যানালাইসিস অর রিফ্লেকশন। অ্যানালাইসিস অর রিফ্লেকশন, এটা যদি আমরা সাধারণ অর্থে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে অ্যানালাইসিস মানে বিশ্লেষণ, রিফ্লেকশন মানে কোনো কিছু প্রতিফলিত হওয়া বা তার যে প্রতিবিম্ব বা ঘটনার যে চিত্র সেটা আমাদের কাছে উপস্থাপিত হয়। তো এই ক্ষেত্রে দেখবে অ্যানালাইসিস আমরা বলছি, অ্যানালাইসিস মানে হচ্ছে বিশ্লেষণ করা। তো বিশ্লেষণটা নানা ধরনের বিশ্লেষণ কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়। যখনই কোনো ঘটনা ঘটে, সেটা ধরো কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটলো, হ্যাঁ, যেমন কিছুদিন আগে আমাদের লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এক ধরনের, সেটা নিয়ে অ্যানালাইসিস হয়েছে। হ্যাঁ, আমাদের বর্তমান সময়ে দেখবে যে মা এবং ছেলের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যে আলোচনা সমালোচনা চলছে, সেখানেও আমরা দেখি যে নানা ধরনের অ্যানালাইসিস রয়েছে, সেখানে নানা দৃষ্টিকোণ থেকে অ্যানালাইসিস হয়েছে। সো আমরা যদি এটাও খুঁজে পাবো যে ওয়াহিদা খানমের উপরে বা ইউনের উপরে যে হামলা হলো, এটার পরেও কিন্তু অনেক ধরনের অ্যানালাইসিস বা বিশ্লেষণ আমরা গণমাধ্যমে উপস্থাপিত হতে দেখেছি। সে বিশ্লেষণটা কেমন, যেমন একটা আমি বলতে পারি যে একটা লেখা, একটা কলম এইভাবে ছাপা হয়েছিল। কলমটি আসলে লিখেছিলেন প্রভাস আমিন। উনি যেটা লিখেছিলেন যে আসলে কার কাছে বিচার চাইবে, এই অ্যাঙ্গেল থেকে আসলে স্টোরি এই কলমটি লেখা হয়েছিল
যে যেখানে আসলে একজন ইউনো উনি যদি নিরাপদ না থাকেন বাংলাদেশের প্রেক্ষিতে বা আমাদের দেশের প্রেক্ষিতে, তাহলে যারা বিচার করবেন তারাই যদি অনিরাপদ হয়ে পড়ে, তাহলে সাধারণ মানুষের অবস্থাটা কি হবে? তাহলে দেখো, প্রথম যে ঘটনাটি ঘটলো সেই ঘটনা নিয়ে আমরা প্রথম স্টেজে অ্যালার্ট করলাম, এরপরে হচ্ছে ড্রাফট হলো, ড্রাফটের পরে আমরা দেখলাম যে প্যাকেজ হলো বা আর্টিকেল হলো, আর্টিকেলের পরে আমাদের আসলো কনটেক্সটের উপর ডিপেন্ড করে নিউজ হলো, এরপর আমরা বলছি যে অ্যানালাইসিস অর রিফ্লেকশন। সো এইখানে এই ঘটনাকে কেন্দ্র করে মানে এখনো কিন্তু নানা ধরনের অ্যানালাইসিস, বিচার বিশ্লেষণ সেটা চলছে এবং চলে থাকে। সো দেখা যায় যে এই যে অ্যানালাইসিস বা বিচার বিশ্লেষণ সেটা নিয়েও আমরা দেখবো যে গণমাধ্যমে নানা ধরনের সংবাদ হচ্ছে, এমনকি ওই এলাকার মানুষের মন্তব্য, হ্যাঁ, বা যারা হচ্ছে অন্যান্য জায়গায় রয়েছে তাদের মন্তব্য সম্মিলিত অনেক সময় স্টোরি আমরা দেখতে পাই। এলাকাবাসী মানববন্ধন করেছে, তারা তাদের উদ্বিগ্নতার কথা জানিয়েছে, হ্যাঁ, এরকম নানা বিষয় কিন্তু সেখানে থাকে। সো এই নানা বিষয় যখন একটি ঘটনা থেকে বের হয়ে আসে তখন সেই জায়গায় অ্যানালাইসিস বা রিফ্লেকশন সেটা আসতে পারে। আমি আসলে উদাহরণ বা আমাদের প্রয়োজনের খাতিরে আমি একটি ঘটনাকে কেন্দ্র করে আসলে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের স্টেজগুলো বুঝতে সুবিধা হয়। কিন্তু সব ঘটনাই তো এত বড় হয় না, সব ঘটনার কিন্তু আবার অ্যানালাইসিস থাকবে সেটা নাও হতে পারে। দেখা যাচ্ছে সব ঘটনার অ্যানালাইসিস এইভাবে হয়তো আসলো না, ছোট্ট একটি ঘটনা হতে পারে, হ্যাঁ, যেমন হয়তো ছোট ঘটনা কেমন দেখা যাচ্ছে যে হয়তো চাঁদপুরে পুকুরে ডুবে একজন শিশু মারা গেল, সেটা সংবাদ আকারে আসছে, হ্যাঁ, সেটা হয়তো অ্যালার্ট আকারে আসে, সেটা হয়তো তোমার ড্রাফট আকারে এসেছে, সেটা হয়তো একটা প্যাকেজ আকারেও আসতে পারে, কিন্তু সেটা নিয়ে হয়তো অ্যানালাইসিস হয়নি। কিন্তু যখন ঘটনার ইম্প্যাক্ট অনেক বড় থাকে তখন ওই ধরনের ঘটনা নিয়ে সাধারণত দেখা যায় আমাদের এই ধরনের অ্যানালাইসিস হয় বা এই ধরনের তোমার ঘটনার রিফ্লেকশন সেটা আমরা সেখানে দেখতে পারি। ঘটনা রিফ্লেকশন শুধু নয়, এখানে এটার সঙ্গে সংশ্লিষ্ট যে ব্যক্তি রয়েছেন তাদের উদ্বিগ্নতার কথা আমরা জানতে পারি। যেমন তোমরা জানো যে কিছুদিন আগে যেটা নিয়ে আলোচনা হলো যে আমাদের কিছু সরকারি কর্মকর্তা কর্মচারী তারা দেশের বাইরে যেতে চাইলেন যে আমাদের প্রাইমারি স্কুলে বা বাচ্চাদেরকে যে খাবার দেওয়া হচ্ছে সেটার ব্যবস্থাপনা দেখার জন্য। তো ব্যবস্থাপনার ভিতরে যে বিষয়টি নিয়ে সবচেয়ে আলোচনা হয়েছে যে বলা হলো যে খিচুড়ি রান্না শিখতে তারা দেশের বাইরে যাচ্ছে, যদিও পরবর্তীতে বলা হচ্ছে যে খাদ্যের ব্যবস্থাপনা দেখার জন্য। তো আমি ওই আলোচনা যাচ্ছি না, আমি এখানে যেটা নিয়ে বলতে চাচ্ছি যে ওই ঘটনা নিয়ে আমরা কিন্তু নানা ধরনের বিশ্লেষণ দেখেছি, আমরা নানা ধরনের বক্তব্য দেখেছি, আমরা নানা ধরনের সমালোচনা দেখেছি, নানা ধরনের আলোচনা দেখেছি। তো সেটাই হচ্ছে কোনো একটি ঘটনার অ্যানালাইসিস অর রিফ্লেকশন। আমরা যদি পরের স্টেজে আলোচনায় যাই সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি। আমরা যখন অনলাইন সাংবাদিকতা নিয়ে আলোচনা করেছি তখন কিন্তু আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়টি বারবার আলোচনায় চলে আসছে সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি। আমরা বলেছিলাম যে অন্যান্য সাংবাদিকতার তুলনায় অনলাইন সাংবাদিকতার ক্ষেত্রে এই ইন্টারঅ্যাক্টিভিটি বা আন্তঃমিথস্ক্রিয়া সেটা অনেক বেশি দ্রুততার সাথে কাজ করে এবং অনেক বেশি সহজেই এই আন্তঃমিথস্ক্রিয়া তৈরি হতে পারে তাদের সঙ্গে। সেটা হচ্ছে একজন রিপোর্টার হতে পারে, ওই প্রতিষ্ঠান হতে পারে, তার সাথে আমার অডিয়েন্স বা আমার যে রিডার রয়েছে পাঠকের। তো পাঠকের সাথে যখন আমাদের এই ধরনের যোগাযোগ দ্রুততম সময় হয় সেটা হচ্ছে অনলাইন সাংবাদিকতার বলা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা সুযোগ বা অপরচুনিটি, যেটা অন্য সাংবাদিকতার ক্ষেত্রে এত দ্রুততম সময়ে আমরা পারছি না। এই ইন্টারঅ্যাক্টিভিটিটা কোন লেভেলে? যখন কোনো নিউজ ছাপা হচ্ছে, যখন কোনো তথ্য পরিবেশন করা হচ্ছে, যখন কোনো অ্যানালাইসিস ছাপা হচ্ছে, হ্যাঁ, যখন কোনো ভিডিও পাবলিশ করা হচ্ছে বা ওই ঘটনা নিয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য ছাপা হচ্ছে, যখন কোনো কনটেক্সটের ব্যাপার আসছে, সেখানে কি হয় সেই তথ্য সম্পর্কিত বা ওই নিউজ সম্পর্কিত পাঠকের মতামতটা কি, পাঠক ওই বিষয়ে কি রিয়াকশন দেখাচ্ছে সেটা আমরা এই স্টেজে দেখতে পাই। এবং এটা হচ্ছে অনলাইন সাংবাদিকতার একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণ স্থান। তুমি দেখো যে ইন্টারঅ্যাক্টিভিটিটা অনেক সময় দেখা যায় যে এই হামলার পরে হয়তো অনেকেই সেই হামলার যে নিউজ সেই নিউজের নিচে কমেন্টস করেছেন এবং সেখানে বলেছেন যে আমরা দ্রুততম সময়ে এটার বিচার চাই। কেউ হয়তো বলেছে যে তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? সাধারণ যারা মানুষ, সাধারণ যারা পাঠক তারা বলছেন যে আমাদের নিরাপত্তার ব্যাপারটি কে দেখবেন, যে কেন বিচার ব্যবস্থা বা হচ্ছে যারা আইনগত জায়গাগুলো দেখছেন বা যারা আইনের শাসন প্রতিষ্ঠা করবেন সেই ব্যক্তিগুলো যদি আক্রান্ত হন তাহলে কি হবে? তো সেটাও এক ধরনের ইন্টারাকশন। আবার তুমি এটা যদি দেখো যে ইন্টারঅ্যাক্টিভিটির জায়গায় যে কেন ওই বাসায় আমি দেখলাম কয়েকটি গণমাধ্যমে বলেছে যে সেখানে 40 লক্ষ টাকা ছিল, আরো কিছু সোনাদানা ছিল, সেগুলো
পরে পুলিশ উদ্ধার করে হস্তান্তর করেছে। এটা নিয়ে ডিবেট আছে, অনেকে বলছেন যে না এটা নাই, কয়েকটি গণমাধ্যম নাই বলেছে, আবার অন্যরা বলেছে যে এই টাকাগুলো ছিল। সেটা নিয়েও পাঠকের আমি বেশ কয়েকটি রিয়াকশন দেখলাম যে একজনের বাসায়, একজন ইউনোর বাসায় 40 লক্ষ টাকা রয়েছে, এটা খুব অস্বাভাবিক লাগছে কিনা, বা নানা ধরনের মন্তব্য আমরা সেখানেও দেখতে পেলাম। আবার প্রথম দিকে আমরা যে মন্তব্যগুলো দেখেছিলাম যে একজন ইউনো যদি একদম অনিরাপদ থাকেন, হ্যাঁ, তাহলে সেখানে সাধারণ মানুষের নিরাপত্তার ব্যাপারটি অবশ্যই চলে আসে, বা ওই ঘটনা সম্পর্কে পাঠকের কোনো মন্তব্য থাকলে সেটাও আমরা দেখলাম যে ওইখানে চলে আসে। অনেক সময় দেখা যায় মানে এই ইন্টারেক্টিভিটির কথা কেন বলছি, যেমন লিওনেল মেসি নিয়ে বা অন্যদেরকে নিয়ে যখন খেলা সম্পর্কিত বিষয়ে যদি কোনো নেতিবাচক সংবাদ হয় যে রোনালদোর থেকে লিওনেল মেসি এগিয়ে আছে, তখন আবার যারা রোনালদোর ভক্ত তারা বলেন যে এই যে সাংবাদিক উনি আসলে হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, এই জন্য হয়তো মেসির পক্ষে কথা বলেছেন, রোনালদোকে একটু ইগনোর করছেন, এরকম নানা বিষয় থাকে। সো আমি প্রতিক্রিয়ার কথা বলছি, আমি বলছি এই ধরনের প্রতিক্রিয়া বা এই ধরনের ইন্টারঅ্যাক্টিভিটি বা এই ধরনের যোগাযোগ করার সুযোগ কিন্তু দ্রুততম সময়ে আমরা দেখি অনলাইন যে নিউজ রয়েছে, অনলাইন যে সংবাদ রয়েছে সেক্ষেত্রে থাকে। সাধারণত অন্য জায়গায় এত দ্রুততম সময় আমরা দেখি যে দেওয়া সম্ভব না। যেমন ধরো সংবাদপত্র একটা এই সংক্রান্ত বিষয়ে একটা নিউজ ছেপেছে, সেখানে একজন পাঠকের যে মন্তব্য সেটা ওই সংবাদপত্রের পাঠানোটা কিন্তু অনেক সময়ের ব্যাপার, কারণ পত্রিকাটাই বের হবে পরদিন। সো ওইখানে পাঠকের রিয়াকশন বের হতে গেলে সেটা অবশ্যই একটা দিন, কমপক্ষে একদিন সময় লাগবে। আবার অন্যদিকে টেলিভিশনের ক্ষেত্রে দেখো যে ওই নিউজের যখন নিউজ চলতে থাকে আমরা কিন্তু ওটা শুনি, আমাদের রিয়াকশনটা ওইভাবে ফিডব্যাকটা আমরা দিতে পারছি। তো সেই জায়গায় বলা হচ্ছে যে পাঠকের সঙ্গে যে গণমাধ্যম বা যে নিউজটি ছাপা হচ্ছে, যে লেখাটি ছাপা হচ্ছে, যে কলামটি ছাপা হচ্ছে, যে বিশ্লেষণ ছাপা হচ্ছে, সেটার ইন্টারঅ্যাক্টিভিটিটা অনেক দ্রুততম সময়ে হয়। এটা হচ্ছে আমাদের যে নিউজ ডায়মন্ড যে স্ট্রাকচারের কথা আমরা বলছি, পল ডাটসন নিউজ ডায়মন্ড স্ট্রাকচার, সেটার হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি স্টেজ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের যে নিউজ ডায়মন্ড যে আলোচনা করছি, নিউজ ডায়মন্ড নিয়ে লাইফ সাইকেল অফ নিউজের বিষয়টি বোঝাতে বা সংবাদের জীবনচক্রকে বোঝাতে আমরা পল ডাটসন এই নিউজ ডায়মন্ড স্ট্রাকচারটি দেখছি। সেক্ষেত্রে অনলাইন সাংবাদিকতার যে নিউজ বা সংবাদ সেটা জীবনচক্র বোঝাতে গিয়ে আমরা এই স্ট্রাকচারটি ফলো করছি বা দেখছি। তো এই স্ট্রাকচার, এই নিউজ ডায়মন্ড স্ট্রাকচারের সর্বশেষ যে স্টেজ সেটাকে আমরা বলছি ইউজার কন্ট্রোল। দেখো, ইউজার কন্ট্রোল মানে হচ্ছে যারা ব্যবহারকারী তাদের যে নিয়ন্ত্রণ সেটার কথা বলা হচ্ছে। এখন বলা হচ্ছে যে অনলাইন সাংবাদিকতার ক্ষেত্রে ইউজার কন্ট্রোল সবচেয়ে বেশি কার্যকর, এবং এইখানে যারা ব্যবহারকারী, যারা আমার রিডার, যারা আমার পাঠক, তারা চাইলেই তাদের মতো করে যে কোনো ঘটনা সংবাদ তারা তাদের মতো দেখতে পায়। আমরা কেন বলছি, আমরা কিন্তু একবার বলেছিলাম যে অনলাইন সাংবাদিকতা এটা হচ্ছে নন লিনিয়ার একটা স্টেজ বা নন লিনিয়ার একটা প্রক্রিয়া অনলাইন সাংবাদিকতা। সেক্ষেত্রে কেমন, ধরো আমি এই ঘোড়াঘাটের ইউনোর সংবাদটি আমি দেখতে চাই না, তাহলে কি হবে, আমি এটাকে অ্যাভয়েড করে আমি শুধু খেলার সংবাদ দেখতে চাই। সো উপরে যেখানে খেলা লেখা আছে, আমরা যদি মেনু বারে খেলায় ক্লিক করি তো সঙ্গে সঙ্গে দেখা যাবে যে আমি খেলার সংবাদে চলে যাচ্ছি। আবার দেখা যাচ্ছে যে আমি খেলার সংবাদ দেখতে চাই না, আমি চাই অর্থনীতির সংবাদ দেখতে, আমি চাই তোমার বিজ্ঞান ও প্রযুক্তির খেলা দেখতে, আমি চাই সাহিত্যের সংবাদ দেখতে। হ্যাঁ, তো বিজ্ঞান ও প্রযুক্তির সংবাদ দেখতে বা সাহিত্যের সংবাদ বা সাহিত্য বিষয় লেখালেখি দেখার জন্য আমি যদি যেতে চাই, সেক্ষেত্রে একজন ইউজার, ব্যবহারকারী, সে তার ইচ্ছা খুশি মতো যেতে পারে, আমরা তাকে বাধ্য করছি। অনলাইন সাংবাদিকতার ক্ষেত্রে দেখা যায় একজন ইউজার তার মতো করেই উনি পুরো সংবাদ বা পুরো ওই সাইটটাকে তার মতো করে উনি ব্যবহার করতে পারেন। উনি যদি মনে করেন যে আমি প্রথম নিউজটা পড়বো না, আমি পড়তে চাই আন্তর্জাতিক যে বিষয়গুলো আছে, ইস্যুসগুলো আছে, সেটা নিয়ে আমি পড়তে চাই, উনি সরাসরি সেটাই চলে যেতে পারবেন, সেটা ওনার দেখা সম্ভব। তো এখানে বলা হচ্ছে যে নিউজের ক্ষেত্রে, অনলাইন সাংবাদিকতার ক্ষেত্রে যে স্টেজগুলো থাকে, সেক্ষেত্রে সর্বশেষ স্টেজে উনি যেটা বোঝাতে চেয়েছেন যে আমরা স্টোরি তৈরি করছি, একটা গণমাধ্যম সে স্টোরি ছাপছে বা সে অ্যানালাইসিস চেপে দিচ্ছে, কিন্তু পাঠক এটা পড়বে কিনা, পাঠক কতটুকু পড়বে, কতটুকু পড়বে না, কোন নিউজ পড়বে, কোন নিউজ পড়বে না, এই কন্ট্রোলটা আসলে ওই পাঠকের উপরেই থাকছে বা ওই যে অনলাইন রিডার রয়েছে তার উপরেই থাকছে। উনি ওনার মতো করে এটা কিন্তু করতে পারেন, কাস্টমাইজেশনও করতে পারেন, যে আমি কোনো একটি ঘটনার বা নিউজের আপডেট পেতে চাই, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু আপডেট পাওয়া সম্ভব, যে ওই ধরনের বা ওই নিউজ আসলে আমাকে আপডেট দিবে, বা ওই
সংক্রান্ত তথ্য আসলে আমাকে আপডেট দিবে। যদি কেউ খেলার ঘটনার দিয়ে থাকেন যে আপডেট চান, তাহলে উনি খেলার সংবাদের আপডেট পেতে পারে প্রতিনিয়ত। ওনাকে ব্রেকিং দিয়েও জানাতে পারে, অন্যভাবেও জানাতে পারে। তো এখানে বলা হচ্ছে যে সর্বশেষ যে স্টেজটা, সেক্ষেত্রে সবকিছুর পরে এটাই হচ্ছে বাস্তবতা যে অনলাইন সাংবাদিকতার ক্ষেত্রে ইউজারের কন্ট্রোলটা সবচেয়ে বেশি থাকে। ইউজার চাইলে তার মতো করেই সে এটা ব্যবহার করতে পারে। ইউজার যদি মনে করেন যে আমি এই বিজ্ঞাপনটি দেখবো না, উনি এটা ক্রস করে বিজ্ঞাপনটি বাদ দিয়ে নিউজে চলে যেতে পারে। উনি যদি মনে করেন যে আমি বাংলাদেশের সংবাদ দেখবো না, উনি আন্তর্জাতিক সংবাদ দেখবেন, সেদিকে চলে যেতে পারে। সো এই সুযোগটা আমাদের দেখবো যে অনলাইন সাংবাদিকতার ক্ষেত্রে সবচেয়ে বেশি থাকে। আবার টেলিভিশনের ক্ষেত্রে আমরা বলছি এটা নন লিনিয়ার না, এটা লিনিয়ার একটা প্রসেস। যেমন টেলিভিশনের ক্ষেত্রে যেটা ঘটে যে খেলার সংবাদের জন্য আমাকে অপেক্ষা করতে হয়, কারণ প্রথমে যদি খেলার সংবাদের নিউজ না থাকে, তাহলে আমাকে অপেক্ষা করতে হবে যে কখন খেলার সংবাদ আসবে, কখন অর্থনৈতিক সংবাদ আসবে। সেই জন্য আমাকে অপেক্ষা করতে হবে, যে যখনই আসবে তখনই আমাকে আসলে দেখতে হবে। তো সেটা হচ্ছে একটা লিনিয়ার মাধ্যম। আর আমরা বলছি অনলাইন এবং সংবাদপত্র দুটোই আসলে নন লিনিয়ার মাধ্যম, এবং এইখানে আমরা আপডেটটা রাখতে পারি। আমি তো বললাম খেলা বা ওই কোনো ঘটনা সম্পর্কে যদি আমরা চাই যে আসলে আমাকে একটা নোটিফিকেশন দেবে, সেক্ষেত্রে কি হবে, আমার অনলাইনের যে পোর্টাল সেখান থেকে আমাকে নোটিফিকেশন পাঠাবে। যদি আমি মেইল দিয়ে রেজিস্টার করে রাখি, আমাকে নোটিফিকেশন পাঠাবে। তো সেই কন্ট্রোলটা আসলে একজন ইউজারের থাকে। এই জন্য বলা হচ্ছে অন্যান্য সাংবাদিকতার তুলনায় অনলাইন সাংবাদিকতা বা অনলাইন নিউজের যে কাস্টমাইজেশন বা হচ্ছে যে কন্ট্রোলটা, সেটা ইউজারের অনেক বেশি থাকে। তো প্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের আজকের আলোচনা। আমি আগেই বলেছি যে আমরা যে টপিকটি আলোচনা করেছি, এই টপিকটি গত ক্লাসেও ছিল আমাদের আলোচনার বিষয়। সেক্ষেত্রে আমরা লাইফ সাইকেল অফ নিউজ, আমাদের মূল টপিকটি, সেটার প্রথম অংশে আমরা আলোচনা করেছিলাম, বা প্রথম যে ক্লাসে, সেই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 4টি স্টেজের ভিতর দিয়ে আমরা আলোচনা করেছি। যেখানে ছিল প্রিভিউ স্টেজ, যেখানে ছিল নিউজ ইভেন্ট অর অ্যাক্টিভিটি স্টেজ, হ্যাঁ, সেখানে ছিল হচ্ছে তোমার যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিস্তারিত বিশ্লেষণ। এরপরে সেইখানে ছিল তোমার অ্যানিভার্সারি স্টেজ, ছিল লাস্ট চতুর্থ স্টেজ, সেটা অ্যানিভার্সারি স্টেজ ছিল। আর আজকে আমরা নিউজ ডায়মন্ড, এটা পল ব্র্যাডশো দেওয়া এই নিউজ ডায়মন্ড, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবং আমার মনে হয় যে আমাদের এই লাইফ সাইকেল অফ নিউজ, সেই লাইফ সাইকেল অফ নিউজের ক্ষেত্রে প্রথম এবং আজকের ক্লাস মিলিয়ে এটা হচ্ছে আমাদের 2টি ক্লাস, এবং 2টি ক্লাসেই আমরা এই সংক্রান্ত বা এই টপিক সংক্রান্ত বিষয়ের আলোচনা শেষ করব। আর আমি এখন চলে যাব, তোমরা যারা রয়েছো ক্লাসে উপস্থিত রয়েছো, এতক্ষণ ধরে আলোচনা শুনেছো, তাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে ধন্যবাদ, অনেক কষ্ট করে ধৈর্য ধরে আমার এই বলা যায় যে বকবকানি তোমরা শোনো এবং আজকে শুনেছ। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি, আর এখন চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্ব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।